আমরা আজকে ডিসকাস করবো হচ্ছে ইনফেকশন ডিজিজের 3 নম্বর পার্টটা। এই পার্টটাতে মেইনলি আলোচনা করা হয়েছে ব্যাকটেরিয়া ডিজিজগুলা। এই ডিজিজগুলোর মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো যেখান থেকে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন আসে, এর মধ্যে আছে স্টেফিলোকক্কাল ইনফেকশন, দেন আছে লেপ্টোস্পাইরোসিস, তারপর ফুড পয়জনিং, তারপর হচ্ছে লেপ্রোসি। এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এর বাইরে হচ্ছে লিস্টেরিওসিস আছে, ব্রুসেলা আছে, বোরেলিয়া, অ্যানথ্রাক্স, এগুলো থেকে মনে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের ফার্স্ট টপিকস হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ স্কিন, সফট টিস্যু অ্যান্ড বোনস। তাহলে এই পার্টগুলোতে সব থেকে বেশি ইনফেকশন করা হচ্ছে স্টাফ অরিয়াস, আর একটা হচ্ছে স্ট্রোকাস, যেটার মধ্যে আবার বেশি করা হচ্ছে স্ট্রোকাস পায়োজেন্স। মানে এই অংশটাতে মেইনলি আসলে ডিসকাশন হবে হচ্ছে স্টোলোকাস অরিয়াস এবং স্টোরকাস পায়োজেন্স রিলেটেড। ফার্স্ট হচ্ছে স্টোলোকক্কাস ইনফেকশন। তাহলে স্টোলোকক্কাস মেইনলি থাকে হচ্ছে আমাদের অ্যান্ট্রিয়াল নেয়ার্স, মানে নস্ট্রিল এবং হচ্ছে স্কিনে। এগুলো হচ্ছে সবই ক্যাটালেস পজিটিভ। স্টোলোকক্কাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা গ্রুপ হচ্ছে কোয়াগুলাস পজিটিভ আর একটা গ্রুপ হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ। কোয়াগুলাস পজিটিভের মধ্যে আছে স্টোকক্কাস অরিয়াস অ্যান্ড ইন্টারমিডিয়াস, আর কোয়াগুলাস নেগেটিভের মধ্যে আছে স্টাফ এপিডার্মিডিস অ্যান্ড স্যাপ্রোফাইটিকাস। এর মধ্যে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্ট হচ্ছে স্টোকক্কাস অরিয়াস, যেটা কোয়াগুলাস নেগেটিভ, অ্যান্ড স্টাফ এপিডার্মিডিস, যেটা হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ। তাহলে এই দুটা দিয়ে মেইনলি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। এভাবে স্টোকক্কাস কি কি স্কিন ইনফেকশন করতে পারে? অলমোস্ট সব স্কিন ইনফেকশন হইতে পারে। নামগুলো জাস্ট একটু দেখে রাখতে হবে এমসিকিউর জন্য। লিকথেমা করতে পারে, ফলিকুলাইটিস, ফারাঙ্কুলোসিস, কার্বাঙ্কল, বুলাস এমপিডিগো, স্কারি স্কিন সিনড্রোম, টাপুনেক্রাইজিং ইনফেকশন, সবগুলো হইতে পারে। স্টোলোকক্কাসের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টোলোকক্কাস অরিয়াস। তাহলে স্টোলোকক্কাস অরিয়াসের বেশ কিছু ম্যানিফেস্টেশন আছে। এর মধ্যে কিছু আছে টক্সিন মিডিয়েটেড ডিজিজ। টক্সিন মিডিয়েটেড ডিজিজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এন্টোটক্সিন মিডিয়েটেড ফুড পয়জনিং, এটা খুব কমনলি পরীক্ষার প্রশ্ন আসে। এরপর আছে টক্সিক শক সিনড্রোম, টক্সিন মিডিয়েটেড, আর একটা হচ্ছে এক্সফোলিয়েটেড মিডিয়েটেড স্কার্ডেড স্কিন সিনড্রোম। তাহলে তিনটা মনে রাখা লাগবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হঠাৎ দ্য টক্সিন মিডিয়েটেড ডিজিজ অফ স্টাফ অরিয়াস, অথবা সিঙ্গেল বেস্ট আসতে পারে যে কোন টক্সিন দিয়ে কোন ধরনের ডিজিজ হয়। এবার ইনফেকশন কজড বাই স্টাফ অরিয়াস, একটা হচ্ছে আমরা বললাম যে স্কিনে যে কোনো ইনফেকশন হইতে পারে, এটা খুব একটা সিগনিফিকেন্ট না। ওটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সিএনএস ইনফেকশন। তাহলে মেনিনজাইটিস অ্যান্ড ব্রেন অ্যাবসেস করতে পারে, বিশেষ করে ট্রমা বা পোস্ট নিউরো সার্জারি, এগুলোর ক্ষেত্রে স্টাফ অরিয়াস ইনফেকশন রিস্ক থাকে বেশি। আর পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক। রেসপিরেটরি ক্ষেত্রে নিউমোনিয়া করতে পারে, লাং অ্যাবসেস করতে পারে, এমপাইমা করতে পারে, ক্যাভিটাইলেশন করতে পারে। তাহলে আমরা এর আগে নিউমোনিয়া পড়াশোনা বলছিলাম ক্যাভিটাইলেশন করতে পারে দুইটা অর্গানিজম, একটা হচ্ছে স্টাফ অরিয়াস আর একটা হচ্ছে ক্লেপসিয়ালা। আমরা স্টাফ অরিয়াস নিউমোনিয়া কখন চিন্তা করব? যদি একটা কোনো পেশেন্টের আগে থেকে ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল জিনাসের হিস্ট্রি থাকে, এরপর যদি নিউমোনিয়া প্রেজেন্ট করে, অথবা আইভি ড্রাগাইভিজা, অথবা যদি পেশেন্ট আমরা দেখি ক্যাভিটারি লেশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্টাফ অরিয়াস চিন্তা করব। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আছে আইভি ড্রাগ ইউজার। তাহলে পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে এর মধ্যে বেশিরভাগ প্রশ্নেই ক্লু দেওয়া থাকে যে আইভি ড্রাগ ইউজার, এই পেশেন্টটা নিউমোনিয়া প্রেজেন্ট করছে, মোস্ট লাইকলি অর্গানিজম কি। একইভাবে আইভি ড্রাগ ইউজার কোনো পেশেন্টে যদি এন্ডোকার্ডাইটিস হয়, এন্ডোকার্ডাইটিস ইন আইভি ড্রাগ ইউজার, এক্ষেত্রেও অর্গানিজম হচ্ছে স্টাফ অরিয়াস। এন্ডোকার্ডাইটিস ক্ষেত্রে আর কিগুলো থাকতে পারে? একটা হতে পারে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। তাহলে কোনো পেশেন্ট যদি অ্যাগ্রেসিভ অ্যাকিউট প্রেজেন্টেশনে আমাদের কাছে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে স্টাফ অরিয়াস চিন্তা করবো। যদি নেগেটিভ ভালভে এন্ডোকার্ডাইটিস হয়, তাহলে প্রোস্টেটিক ভালভে এন্ডোকার্ডাইটিস ইউজুয়ালি যে কোনো এক্সাম দিয়ে হইতে পারে, ইউজুয়ালি এপিটার্মিডিস দিয়ে বেশি হয়। বাট যদি নেটিভ ভালভ হয়, যেখানে আগে থেকে কোনো লেশন নাই, নর্মাল ভালভ, সেক্ষেত্রে স্টাফ অরিয়াস দিয়ে ইনফেকশন রিস্ক বেশি। তাহলে আইভি ড্রাগ ইউজার, নেটিভ ভালভ, অথবা অ্যাকিউট অ্যান্ড অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন, এগুলোতে আমরা স্টাফ অরিয়াস চিন্তা করবো।
তাহলে এই দুটো সিনারিও খুবই কমন, একটা হচ্ছে নিউমোনিয়া সিনারিও, একটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস। এরপরে অস্টোমাইলাইটিস অ্যান্ড সেপ্টিক আর্থাইটিস, এগুলো মোস্ট কমন কজ হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। তবে স্টাফিলোকোকাস অরিয়াসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে আইভি ড্রাগ ইউজার। তাহলে যারা আইভি ড্রাগ ইউজার তাদের ক্ষেত্রে যে কোনো ইনফেকশনেই স্টাফ অরিয়াসে দিয়ে ইনফেকশন হওয়ার রিস্কটা বেশি। এই স্টেফিলোকোকাস অরিয়াস গুলা ইউজুয়ালি মেথিসিলিন সেন্সিটিভ থাকে, তবে কিছু গ্রুপ আছে যেখানে মেথিসিলিন রেজিস্ট্যান্ট থাকতে পারে। মেথিসিলিন রেজিস্ট্যান্ট কেন হয় এবং এগুলোর ট্রিটমেন্ট কি, এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। মেইনলি রেজিস্ট্যান্ট কেন হয় এটা ইম্পর্টেন্ট, ডিউ টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মিউটেশন ইন স্টাফ অরিয়াস। পেনিসিলিন গুলো যে প্রোটিনের সাথে বাইন্ড করে অ্যাকশন করে, এই প্রোটিনটাতে মিউটেশন হয়ে যাওয়ার কারণে পেনিসিলিন বা মেথিসিলিন এই গ্রুপের ওষুধগুলো কাজ করতে পারে না। তাহলে এটা অনেক পরীক্ষার প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ মেথিসিলিন রেজিস্ট্যান্ট ইন কেস অফ স্টাফ অরিয়াস। তাহলে ডিউ টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মিউটেশন। এবার সেই স্টোমাকক্কাল টক্সিক শক সিনড্রোম, তাহলে এটা হচ্ছে একটা টক্সিন মেডিয়েটেড ডিজিজ। কি টক্সিন দেওয়া হয়? টক্সিক শক সিনড্রোম টক্সিন 1, যেটা একটা সুপার অ্যান্টিসিড হিসেবে কাজ করে। কাদের ক্ষেত্রে কম বেশি? ইউজুয়ালি যেসব ফিমেল যারা হচ্ছে ইন্ট্রাভেজাল ট্যাম্পন ইউজ করে, অথবা যদি কারো নেজাল প্যাক দেওয়া থাকে, এদের ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার রিস্ক বেশি। তাহলে এই ধরনের একটা ক্লু পরীক্ষা ইউজুয়ালি দেওয়া থাকে। প্রেজেন্টেশন কেমন হবে? পেশেন্ট ইউজুয়ালি হাই গ্রেড ফিভার থাকবে, ওয়াইড স্প্রেড র্যাশ থাকতে পারে, পেশেন্ট হচ্ছে শক বা মাল্টিঅর্গান ফেলার থাকতে পারে। আর এগুলো হচ্ছে নন স্পেসিফিক ফিচার্স দেখেও স্টাফ অরিয়াস বোঝা যাবে না, আমাদেরকে এই দুইটা ক্লু খুঁজতে হবে, যে নেজাল প্যাক দেওয়া আছে কিনা অথবা ইন্টারভেনাল ট্যাম্পন ইউজ করে কিনা। এই ধরনের যদি কোনো ক্লু থাকে, এরপরে পেশেন্টের এরকম প্রেজেন্টেশন থাকলে আমরা তখন চিন্তা করবো টক্সিক শক সিনড্রোম। ট্রিটমেন্টে এখানে মেইনলি হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর এর সাথে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। এবার সেই স্টেফিলোকোকাস এপিডার্মিডিস। তাহলে এপিডার্মিডিস হচ্ছে এটা কোয়াগুলাস নেগেটিভ স্টেফিলোকোকাস। এখান থেকে আমাদের শুধু একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে স্টাফ এপিডার্মিডিস যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার এবং ইমপ্ল্যান্টেড প্রস্থেটিক ম্যাটেরিয়াল, এগুলোতে বেশি ইনফেকশন করে। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা আছে পেশেন্টের, এই পেশেন্টটা ফিভার নিয়ে প্রেজেন্ট করছে, অথবা রিসেন্টলি প্রস্থেটিক ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে, বা প্রস্থেটিক অন্য কোনো অর্গানে প্রস্থেটিক কোনো কিছু লাগানো হয়েছে, কারণ হইতে পারে কোনো প্রস্থেটিক হিপ বা প্রস্থেটিক কোনো ফ্র্যাকচার কারণে প্রস্থেটিক লাগানো হয়েছে। তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যদি ইনফেকশন হয়, তাহলে মোস্ট লাইকলি সেটা স্টাফ এপিডার্মিডিস। স্টাফ স্যাপ্রোফাইটিকাস, এটা খুব একটা ইউজুয়াল পরীক্ষা আসে না, তো একটু মনে রাখতে হবে। ইয়ং ফিমেল পেশেন্ট ইউটিআর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে স্টেফিলোকোকাস স্যাপ্রোফাইটিকাস। তাহলে আমরা স্টেফিলোকোকাস থেকে মেইনলি পড়বো হচ্ছে স্টাফ অরিয়াস অ্যান্ড স্টাফ এপিডার্মিডিস। দুইটা ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখা লাগবে, আইভি ড্রাগ ইউজারদের ক্ষেত্রে মোস্ট কমন ইনফেকশন হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস, আর প্রস্থেটিক কোনো ম্যাটেরিয়াল যদি থাকে অথবা সেন্ট্রাল ভেনাস লাইন যদি থাকে, তাদের ক্ষেত্রে স্টেফিলোকোকাস এপিডার্মিডিস। এই দুটো কথা মনে রাখলে স্টেফিলোকোকাস রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষা অ্যান্সার করা যাবে। এর পাশে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কালের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আছে, বিটা হিমোলাইটিক গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপের মধ্যে আছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রেপ্টোকক্কাস। এর বাইরে আছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, নিউমোনি অ্যান্ড ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই। এই প্রত্যেকটাই কিছু ইম্পর্টেন্ট ডিজিজ আছে যেগুলোতে পরীক্ষার প্রশ্ন আসে। মানে ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাল স্কারলেট ফিভার, যেটা হয় আমাদের স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন দিয়ে। ইউজুয়ালি হয় হচ্ছে ইয়ং পেশেন্টের ক্ষেত্রে, মানে বাচ্চাদের ক্ষেত্রে, সো বয়স পেশেন্টটা কম থাকবে। এই পেশেন্টটা ইউজুয়ালি প্রেজেন্ট করে একটা টিপিক্যাল র্যাশ নিয়ে। এই ক্ষেত্রে ডিফিউজ এরিথেমেটাস র্যাশ থাকে, হুইচ ব্লাঞ্চেস অন প্রেশার ক্লাসিক্যালি উইথ সার্কাম ওরাল প্যালোর। এছাড়া কি থাকতে পারে? স্ট্রবেরি টাং থাকতে পারে। আর অ্যান্টি কিউবিটাল ফসাতে পেডিসিয়াল র্যাশ থাকতে পারে, যেটাকে বলা হয় পাস্টিয়ার সাইন। তাহলে ইয়ং একটা পেশেন্ট, ছোট বাচ্চা বা স্কুল গোয়িং চিলড্রেন,
এই ধরনের একটা পেশেন্ট যদি ফিভার নিয়ে প্রেজেন্ট করে, স্কিন র্যাশ থাকে, সাথে স্ট্রবেরি টাং থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে স্ট্রোক অফ স্কারলেট ফিভার। ট্রিটমেন্ট কি? আইভি বেনজাইল পেনিসিলিন আর ওরাল পেনিসিলিন সাথে সিমটোমেটিক ট্রিটমেন্ট। এটা জুলাইতে এই একবার একটা সিনারিও দিয়ে প্রশ্ন আসছিল যে ট্রিটমেন্ট অফ স্কারলেট ফিভার। এরপর ডিভিশন একটা বড় বক্স আছে, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্ড রিলেটেড ইনফেকশন। এখান থেকে সবগুলো পড়ার কোনো দরকার নেই, যেগুলো প্রশ্ন আসে পরীক্ষা সেগুলো আমাদের পড়া লাগবে। ফার্স্ট হচ্ছে বিটা হিমোলাইটিক গ্রুপ এ, যেটা হচ্ছে স্ট্রোকাস পায়োজেন্স। এটা স্কিন ইনফেকশন করতে পারে, আমরা একটু বললাম টক্সিক শক সিনড্রোম, স্কারলেট ফিভার করতে পারে। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড রিউমেটিক ফিভার। তাহলে এই দুটা দিয়ে মেইনলি প্রশ্ন বেশি আসে। তাহলে পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে, যেটা আর্কিজেন লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে, আর একটা হতে পারে রিউমেটিক ফিভার হতে পারে। গ্রুপ বি বিটা হিমোলাইটিক স্ট্রোক বা স্ট্রোকাস এগালেক্সি, এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট নিওনেটাল মেনিনজাইটিস করতে পারে। তাহলে নিওনেটাল প্রশ্ন ইউজুয়ালি আমাদের পরীক্ষা খুব একটা আসে না, সো এটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রোক হচ্ছে স্ট্রোকাস গ্যালোলাইটিকাস বা স্ট্রোকাস বোভিস। এটা দিয়ে খুব কমনলি পরীক্ষায় প্রশ্ন আসে। এটা সিগনিফিকেন্ট কি? এটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস করতে পারে, এবং স্টাডি দেখা গেছে এটা লার্জ বয়েল ম্যালিগনেন্সির সাথে অ্যাসোসিয়েশন আছে। তাহলে প্রশ্ন আসতে পারে দুই ভাবে, একটা আসতে পারে স্ট্রোকাস গ্যালোলাইটিকাস কি কি ডিজিজ করতে পারে, তাহলে একটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস আর একটা হচ্ছে লার্জ বয়েল ম্যালিগনেন্সি। আর একটা খুব কমন সিনারিও আসে পরীক্ষায়, একটা এন্ডোকার্ডাইটিসের সিনারিও দেওয়া থাকে। মানে একটা পেশেন্টের ফিভার আছে, ওয়েট লস আছে, সাথে মারমার বা হার্ট ফেলার আছে। এই পেশেন্টটা কালচার করে দেখা গেছে স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস পাওয়া গেছে। আমাদের নেক্সট স্টেপ কি? এই ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা কোলোনোস্কোপি করে দেখতে হবে কোনো বাওয়েল ম্যালিগনেন্সি আছে কিনা, যেহেতু এই অর্গানিজমটা বাওয়েল ম্যালিগনেন্সির সাথে অ্যাসোসিয়েশন আছে। এইটা একটা প্রশ্ন আসতে পারে। এন্ডোকার্ডাইটিসের পেশেন্টটা আমরা যদি কালচার করে গ্যালোলাইটিকাস পাই বা স্ট্রোকাস বোভিস পাই, সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি হবে? তাহলে আমাদের একটা কোলোনোস্কোপি করতে হবে। অথবা বোঝাই প্রশ্ন আসতে পারে যে কোনো একটা পেশেন্ট ফিভার, ওয়েট লস, মাঝে আছে, স্কিন র্যাশ আছে, সাথে বায়োল অল্টারনেশন আছে, পেশেন্টের ব্লাডি ডায়রিয়া আছে। এই পেশেন্টের এন্ডোকার্ডাইটিস হওয়ার মোস্ট কমন অর্গানিজম কোনটা হতে পারে? তাহলে কোনো পেশেন্টের যদি এন্ডোকার্ডাইটিসের সাথে বায়োল অল্টারেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। এই প্রশ্নটা খুব কমনলি পরীক্ষায় আসে। তাহলে এখান থেকে আমাদের এই কয়েকটা পড়লে হবে, বাকিগুলো আমাদের যেহেতু পরীক্ষা লাগে না, সো না পড়লেও সমস্যা নেই। এবার সেই স্ট্রোকাস নিউমোনি, যেটা হচ্ছে আলফা হিমোলাইটিক অপটোসিন সেন্সিটিভ। এগুলো না জানলে হবে, এগুলো মাইক্রোবায়োলজি রিলেটেড প্রশ্ন, আমাদের খুব একটা আসে না। তাহলে স্ট্রোকাস নিউমোনি কি করতে পারে? এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর কি কি ক্লু থাকতে পারে নিউমোনিয়ার সাথে? রাস্ট কালার স্পুটাম থাকতে পারে, পেশেন্টের হিস্ট্রি অফ হার্পেস লেভিয়ালিস থাকতে পারে। তাহলে যে কোনো একটা ক্লু দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। অথবা আসতে পারে কোনো একটা পেশেন্ট আসছে ফিভার, কাপ, চেস্ট পেন আছে বা নিউমোনিয়ার ফিচার্স আছে, সাথে রাস্ট কালার স্পুটাম আছে। অথবা পেশেন্টে দেখা গেছে যে এক্সামিনেশন করে যে একটা কোল্ড শোল বা হার্পেস লেভিয়ালিস আছে। এই পেশেন্টের নিউমোনিয়া হওয়ার কজ কি? তাহলে অ্যান্সার হবে স্ট্রোকাস নিউমোনিয়া। তাহলে এই তিনটা কথা আমাদের মনে রাখা লাগবে: মোস্ট কমন কজ অফ কমিউনিটি নিউমোনিয়া, রাস্ট কালার স্পুটাম অ্যান্ড হার্পেস লেভিয়ালিস। এগুলো যে কোনো একটা থাকলে অ্যান্সার হবে স্ট্রোকাস নিউমোনিয়া। এবার সেই ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস হচ্ছে একটা এনজোটিক ইনফেকশন হুইচ ইজ দ্যাট ইজ এন্ডেমিক ইন অ্যানিমেলস। তাহলে এটা মেইনলি হচ্ছে অ্যানিমেল কন্ট্যাক্ট হলে এই ডিজিজটা হওয়ার রিস্ক থাকে বেশি। আরেকটা হইতে পারে কি? বা ইনজেস্টিং কন্টামিনেটেড ডেইরি প্রোডাক্টস, স্পেশালি আনপাস্টারাইজড মিল্ক, আনকুকড মিট অর ওভার। তার মানে যারা হচ্ছে আনপাস্টারাইজড মিল্ক খায় তাদের ক্ষেত্রে এই ডিজিজটা হওয়ার রিস্ক থাকে বেশি। এই প্রশ্নটা মেইনলি হচ্ছে এমআরসিবিতে বেশি ইম্পর্টেন্ট। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে
যে আনপাস্টুরেটেড মিল্ক খাওয়ার প্রচলন আছে। সো এই কান্ট্রিগুলোতে দেখা যায় পেশেন্টের ব্রুসেলোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এমআরসি পরীক্ষায় যখন প্রশ্ন থাকে তখন পেশেন্টের যে হিস্ট্রি থাকে সেখানে দেওয়া থাকে যে কোন একজন পার্সন মিডল ইস্ট কান্ট্রিতে আছে বা মিডল ইস্ট কান্ট্রি থেকে আসছে, এই পেশেন্টটা হচ্ছে ডেইরি প্রোডাক্ট খাওয়ার হিস্ট্রি আছে, পেশেন্ট এখন প্রেজেন্ট করছে ফিভার, জয়েন্ট পেইন, তারপর লিম্ফেনোপ্যাথি, এই ধরনের ফিচার্স নিয়ে। তাহলে ব্রুসেলা হচ্ছে যে ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশন এগুলো হচ্ছে নন স্পেসিফিক। পেশেন্টের প্রলং ফিভার থাকতে পারে, লিম্ফেনোপ্যাথি থাকতে পারে, জয়েন্ট পেইন থাকতে পারে, তারপর হচ্ছে যে আর্থ্রাইটিস থাকতে পারে। তাহলে এগুলো দিয়ে আমাদের আসলে ডিফারেন্সিয়েট করা কঠিন। তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে একটা হচ্ছে পেশেন্টের মিডল ইস্ট কান্ট্রি কিনা, সেকেন্ড হচ্ছে পেশেন্টের এই ধরনের আনপাস্টুরেটেড মিল্ক বা আনকুকড মিট এই ধরনের খাওয়ার হিস্ট্রি আছে কিনা। আর ব্রুসেলার আমার দেশের পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুসেলার যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো এগুলো হচ্ছে অনেকটা টিবির মতো। পেশেন্টের হচ্ছে যে হাই টেম্পারেচার থাকতে পারে, লিথার্জি, হেডেক, আর্থালজিয়া, মায়ালজিয়া, তারপর হচ্ছে পেশেন্টের স্প্লেনোমেগালি, লিম্ফেনোপ্যাথি এগুলো থাকতে পারে। মানে সব ফিচারই অলমোস্ট টিবির সাথে ওভারল্যাপ করে। সো আমরা যে কোনো পেশেন্টে যদি দেখি টিবি লাইক ফিচার্স আছে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ডিফারেন্সিয়াল আসবে হচ্ছে ব্রুসেলা। ব্রুসেলার ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে আমাদের কালচার করে দেখতে হবে, আর একটা হচ্ছে আমরা টাইট এই সিরোলজিক্যাল মার্কার দেখতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে ডক্সিসাইক্লিন প্লাস জেন্টামাইসিন আর ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন। ট্রিটমেন্ট খুব একটা এটা আসে না। এবার সে লাইম ডিজিজ। লাইম ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট, এমএসসি পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউএসও আমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে। লাইম ডিজিজ হয় কিসের মাধ্যমে? বাই বোরেলিয়া বার্গডরফেরি। এবং লাইম ডিজিজের ক্ষেত্রে পরীক্ষায় সবথেকে যে ইম্পর্টেন্ট ক্লু দেওয়া থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ টিক বাইট। তাহলে এখানে যে ব্যাকটেরিয়া দিয়ে হয় এই ব্যাকটেরিয়া ছড়ায় কিসের মাধ্যমে? আফটার বাইটস ফ্রম টিক্স অর লাইস। লাইম ডিজিজের ম্যানিফেস্টেশন খুবই ভ্যারিয়েবল, তবে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মনে রাখলে পেশেন্টের একটা ক্যারেক্টারিস্টিক স্কিন র্যাশ থাকে। স্কিন রিয়াকশন অ্যারাউন্ড দ্য সাইট অফ টিক বাইট নন অ্যাজ ইরাইথেমা মাইগ্রেন্স। টিপিক্যাল স্কিন র্যাশ আছে এবং এটা অ্যাপিয়ার করে অ্যাট দ্য সাইট অফ টিক বাইট। দেখতে থাকে বুলস আই মতো, মানে মাঝখানে একটা পয়েন্ট মতন থাকবে আর সাইডে আর একটা রাউন্ড মতন থাকবে। ইরাইথেমা মাইগ্রেন্স বা বুলস আই স্কিন র্যাশ কোথায় থাকবে? যেখানে টিক বাইট হবে, মানে সাইট অফ বাইট। টিক বাইট কাদের ক্ষেত্রে কমন বেশি? যারা হচ্ছে বনে জঙ্গলে ট্রিপে যায় বা হিল ট্রেকে ঘুরতে যায়। তাহলে এই ধরনের একটা হিস্ট্রি থাকবে যে পেশেন্ট হলিডেতে বা অন্য কোনো কারণে জঙ্গলে বা অন্য কোথাও ঘুরতে গেছিল, কোনো একটা ট্রিপে বা বনভোজনে গেছিল, সেখান থেকে আসার পরে পেশেন্টের স্কিন র্যাশ ডেভেলপ করছে, স্কিনে সে ক্যারেক্টারিস্টিক দেওয়া থাকতে বোলসাই অ্যাপিয়ারেন্স। এর সাথে পেশেন্টের জয়েন্ট পেইন, ফিভার বা হচ্ছে নিউরোপ্যাথি, হেডেক এই ধরনের ফিচার্স থাকতে পারে। তাহলে এই ধরনের একটা প্রশ্ন পার্ট ওয়ানের ক্ষেত্রে আসতে পারে। আর পার্ট টুর ক্ষেত্রে খুবই কমন হচ্ছে একটা স্ক্রিন র্যাশের ছবি দিয়ে দেয়, ইরাইথেমা মাইগ্রেন্স যেটা, এর একটা ছবি দিয়ে দিবে, দিয়ে তারপর প্রশ্ন করতে পারে। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট কি? একটা হচ্ছে হিস্ট্রি থাকবে তার একটা ট্রাভেলিং এর, সেকেন্ড হচ্ছে একটা স্কিন র্যাশ থাকবে, আর এর সাথে অন্যান্য ফিচার্স থাকতে পারে, ফিভার, জয়েন্ট পেইন, লিম্ফেনোপ্যাথি যেগুলো থাকতে পারে। ডিসেমিনেটেড ডিজিজ যদি হয় সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেনিনজাইটিস করতে পারে, ক্রানিয়াল নার্ভ পলসি করতে পারে, বিশেষ করে ফেসিয়াল নার্ভ পলসি করে। তাহলে পেশেন্টের ফেসিয়াল নার্ভ পলসিরও হিস্ট্রি থাকতে পারে। বাকি যে ম্যানিফেস্টেশনগুলো আছে এগুলো আমাদের খুব একটা দরকার নেই, আমাদের ডায়াগনোসিসে খুব একটা হেল্প করবে না। ডায়াগনোসিস হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল, বাট আমরা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে তাহলে কোনো ট্রিটমেন্ট দরকার নেই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো পেশেন্টের ইরাইথেমা মাইগ্রেন্স র্যাশ থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে, একটা পেশেন্ট এরকম সিনারি দিতে পারে যেমন ট্রাভেলিং এ হিস্ট্রি আছে, এরপর স্কিন র্যাশ ডেভেলপ করছে, হেডেক, জয়েন্ট পেন এগুলো আছে, এই পেশেন্টের ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না। অথবা প্রশ্ন হতে পারে যে পেশেন্টের যে সিমটমস বা সাইন আছে এর মধ্যে কোনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টু ডিসাইড ট্রিটমেন্ট। তাহলে কোনো পেশেন্ট যদি স্কিন র্যাশ থাকে তাহলে এই পেশেন্টকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে।
তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিয়ে করবো? ডক্সিসাইক্লিন অর অ্যামোক্সিসিলিন। যদি কোনো পেশেন্টের নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আর যারা ইমার্সি পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আরো জেনে রাখা লাগবে ডক্সিসাইক্লিন যেহেতু প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, যদি কোনো পেশেন্টের প্রেগনেন্ট ওমেন হয় অথবা কারো যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রোক্সিম এগুলো চয়েস করতে হবে। আর এফসিএস এর জন্য এটুকু জানলে হবে যে স্কিন র্যাশটাকে ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট অপশন হচ্ছে ডক্সিসাইক্লিন আর অ্যামোক্সিসিলিন। নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দিয়ে ট্রিটমেন্ট করবো। এরপর লেপ্টোস্পাইরোসিস। তাহলে লেপ্টোস্পাইরোসিস হচ্ছে আমাদের আজকে টপিক্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স। এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন আসে। লেপ্টোস্পাইরোসিস ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে রিস্ক গ্রুপ কারা আর একটা হচ্ছে প্রেজেন্টেশন কেমন থাকে। তাহলে রিস্ক গ্রুপ হচ্ছে যাদের কন্টামিনেটেড ওয়াটারের সাথে কন্ট্যাক্ট থাকে। কাদের কাদের ক্ষেত্রে বেশি হইতে পারে? একটা হচ্ছে সিওএস ওয়ার্কার যারা মানে ডিএনএ পানি টেনে যা পরিষ্কার করে, একটা হচ্ছে ফিশারম্যান বা জেলে, ফার্মার্স, তারপর হচ্ছে যদি কোনো ফ্ল্যাটে দিয়ে থাকে তাহলে এইসব ক্ষেত্রে কন্টামিনেটেড ওয়াটারের সাথে কন্ট্যাক্ট হওয়ার রিস্ক থাকে বেশি এবং কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে এটা ছড়ায় বেশি। প্রেজেন্টেশন কেমন হবে? প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে যে এখানে তিনটা ম্যানিফেস্টেশন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লিভার ম্যানিফেস্টেশন মানে হেপাটাইটিস থাকবে, একটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে মানে একেআই থাকে, আর একটা হচ্ছে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, যেমন হেমাটাইমেসিস থাকতে পারে, হিমোপ্টাইসিস থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে। তার মানে প্রেজেন্টেশন গুলো অনেকটা ডেঙ্গুর সাথে মেলে। ডেঙ্গু ফিভার পেশেন্ট গুলো অনেকটা এরকমই প্রেজেন্টেশন থাকে। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রেও ইউজুয়ালি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, হেপাটাইটিস থাকতে পারে যদি রেনাল ইম্পেয়ারমেন্টটা লেস লাইকলি। তাহলে একটা হচ্ছে আমাদের দেখতে হবে যে রিস্ক গ্রুপ কিনা। তাহলে পরীক্ষার প্রশ্নগুলোতে ইউজুয়ালি দেওয়া থাকে যে কোনো একজন ফার্মার বা সিওএস ওয়ার্কার বা ফিশারম্যান সে প্রেজেন্ট করছে কি নিয়ে, হেডেক, তারপর হচ্ছে মাইলজিয়া, ফিভার, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করছে। আর সাথে ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, পেশেন্ট এপিস্টেক্সিস আছে বা হিমোপ্টাইসিস বা হিমাটাইমেসিস আছে। আর ইনভেস্টমেন্ট করে দেখা গেছে পেশেন্টের লিভার ফাংশন টেস্টগুলো অ্যাবনর্মাল আর আছে ক্রিয়েটিন লেভেলটা বেশি। আর এই ধরনের একটা টিপিক্যাল সিনিয়র থাকলে আমাদের ডায়াগনোস হবে লেপ্টোস্পাইরোসিস। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে অর্গান ইনভলভমেন্টের কোনটা কোনটা বিষয়? কিডনি, লিভার, মেনিনজেস অ্যান্ড ব্রেন। তাহলে কিডনি ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে একেআই নিয়ে প্রেজেন্ট করবে, লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস থাকবে, মেনিনজাইটিস থাকতে পারে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। আদার ইম্পর্টেন্ট ক্লুর মধ্যে আছে হচ্ছে পেশেন্টের সিভিয়ার মাসেল পেইন অ্যান্ড টেন্ডারনেস থাকতে পারে, বিশেষ করে কাফ মাসেল এবং ব্যাক মাসেলগুলো বেশি ইনভলভমেন্ট হয়। আর ক্ষেত্রে কনজাংটিভাল কনজেশন থাকতে পারে। বাকি অন্যান্য ফিচার্সগুলো অন্যান্য ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়া ডিজিজের মতো সেগুলো দিয়ে খুব একটা আলাদা করার সুযোগ নেই। ইনভেস্টন করলে আমরা কি কি পাবো? এখানে লিউকোসাইটোসিস থাকতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, ক্রিয়েটিন কাইনেজ বেশি থাকতে পারে, লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকবে এবং সাথে ক্রিয়েটিন বেশি থাকবে। ইনভেস্টিগেশনের মধ্যে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিশন টেস্ট। বাট একটু সমস্যা হচ্ছে এই টেস্টটা ইউজুয়ালি আফটার ফার্স্ট উইক পজিটিভ হয়। সো ফার্স্ট উইকের আগে আমরা টেস্ট করলে খুব একটা লাভ হবে না। তাহলে ফার্স্ট উইক আমরা কি টেস্ট করতে পারি? ব্লাড কালচার করতে পারি, যেটা হচ্ছে উইদিন 10 ডেজ আগে হচ্ছে যে পজিটিভ থাকে। আর সেকেন্ড উইকের ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে ইউজিন এক্সামিনেশন করতে পারি। তাহলে পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে ফার্স্ট উইকে হলে আমরা কি করবো, অথবা একটা প্রশ্ন আসতে পারে ইনভেস্টিগেশন অফ চয়েস কি। তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েস এটা পরীক্ষায় বেশি আসে। তাহলে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিশন টেস্ট এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর লেপ্টোস্পাইরোসিস। ট্রিটমেন্ট হচ্ছে ডক্সিসাইক্লিন আর ওরাল আইভি পেনিসিলিন, আমরা হচ্ছে আইভি সেপ্ট্রাক্সন ইউজ করতে পারি। তাহলে ডক্সিসাইক্লিন এবং সেপ্ট্রাক্সন এই দুটো মনে রাখলে হবে। এবার লিস্টেরিওসিস। তাহলে এটা হয় হচ্ছে বাই লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এবং এই ব্যাকটেরিয়াটা মেইনলি কন্টামিনেট হয় ডিউরিং রেফ্রিজারেশন। তাহলে পেশেন্ট একটা হিস্ট্রি থাকে হচ্ছে যে ফ্রোজেন ফুড খাওয়ার হিস্ট্রি থাকতে পারে।
রিস্ক বেশি কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড, মানে প্রেগনেন্ট ওমেন, ভেরি ওল্ড এজ এ পেশেন্ট, আর একটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। তাহলে এই গ্রুপগুলোতে ইনভেসিভ বা সিগনিফিকেন্ট ইনফেকশন হওয়ার রিস্ক থাকে বেশি। এদের ক্ষেত্রে মেইনলি প্রেজেন্টেশন হচ্ছে মেনিনজাইটিস নিয়ে। এই মেনিনজাইটিসের ফিচার্সগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো, বাট সিএসএফ গ্লুকোজ থাকবে নর্মাল। তাহলে ব্যাকটেরিয়াল যে মেনিনজাইটিস সেগুলো হচ্ছে আমাদের গ্লুকোজ থাকে কম, বাট এখানে গ্লুকোজ থাকবে নর্মাল। তাহলে পরীক্ষা সিনারি কেমন হতে পারে? পেশেন্টের ইউজুয়ালি হচ্ছে হিস্ট্রি থাকে যে পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট বা ভেরি ওল্ড এজ এ পেশেন্ট, ফিভার, হেডেক, নেক ডিজিজ, মানে মেনিনজাইটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে আসছে, বাট সিএসএফ স্টাডি করে দেখা গেছে গ্লুকোজ লেভেল নর্মাল। তাহলে বয়স্ক কোনো রোগী বা প্রেগনেন্ট ওম্যান বা ইমিউনোকম্প্রেসড কোনো পেশেন্ট যদি মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে লিস্টের চিন্তা করবো। আর যদি সিএসএফ গ্লুকোজ কম নর্মাল থাকে, তাহলে সেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ক্লু হিসেবে কাজ করবে এখানে। এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রিটমেন্ট পারপোজে। তাহলে আমরা হচ্ছে নর্মালি মেনিনজাইটিসের ট্রিটমেন্টের সেফট্রিয়াক্সনটা খুব কমনলি চয়েস করি, বাট লিস্টেরিয়াটা হচ্ছে সেফালোস্পাইন ইউজুয়ালি রেজিস্ট্যান্ট থাকে। সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আইভি এমপিসিলিন অর এমোক্সিলিন সাথে অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে লিস্টে দিয়ে চিন্তা করলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে, এবং এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আইভি এমপিসিলিন বা এমোক্সিলিন অ্যাড করতে হবে। তাহলে এই প্রশ্নটা খুব কমনলি পরীক্ষায় আসে যে ওল্ড এজের পেশেন্ট বা ইমিউনো কম্প্লেক্স পেশেন্ট হেডেক, ফিভার এগুলো প্রেজেন্ট করছে, পেশেন্টের থার্ড জেনারেশন সেফালোস্পাইন দেওয়া হয়েছে কিন্তু কোনো রেসপন্স করতেছে না। এই পেশেন্টে আমাদের ট্রিটমেন্ট কি হবে বা কি অ্যান্টিবায়োটিক অ্যাড করা লাগবে? তাহলে এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স হচ্ছে আইভি এমপিসিলিন আর এমোক্সিলিন। এরপর টাইফয়েড। টাইফয়েড থেকে ইউজুয়ালি খুব একটা প্রশ্ন আসে না। টাইফয়েড থেকে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স এন্ড কমপ্লিকেশনস একটু রিডিং পড়ে রাখলেই হবে। এই ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে ইম্পর্টেন্স পেশেন্টের ফিভার থাকবে, হেডেক, মায়ালজিয়া, খুবই নন স্পেসিফিক ফিচার্স, সাথে জিআই ম্যানিফেস্টেশন থাকতে পারে। ওর অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি কনস্টিপেশন থাকে, আর ইয়ং পেশেন্ট বা চিলড্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি ডায়রিয়া এবং ভমিটিংটা প্রিডমিনেন্ট থাকে। পালস দেখলে আমরা ইউজুয়ালি রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া পাবো, মানে টেম্পারেচার সাথে ইউজুয়ালি হার্ট রেট তো বেশি বাড়ে না। আর এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক পেশেন্টের কাফ থাকতে পারে, স্কিন র্যাশ, স্প্লেনোমেগালি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে। অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসছে হঠাৎ দ্য কমপ্লিকেশনস অফ টাইফয়েড ফিভার। তাহলে টাইফয়েড হলে এখান থেকে পেশেন্টের আলসারেশন, পারফোরেশন, হেমোরেজ হতে পারে। তারপর মেনিনজাইটিস, কোলেসিস্টাইটিস, বোনস এন্ড জয়েন্ট ইনফেকশন হতে পারে। পেশেন্টের মায়োকার্ডিস বা নেফ্রাইটিস হতে পারে। জাস্ট এগুলো একটু রিডিং পড়ে রাখলে হবে। ইনভেস্টিগেশন করলে আমরা সিবিসি কাউন্ট করলে দেখবো লিউকোপেনিয়া আছে। ফার্স্ট উইক আমরা ব্লাড কালচার করতে পারি, এন্ড সেকেন্ড এন্ড থার্ড উইকে স্টুল কালচার করতে পারি। এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে একটা পেশেন্ট আসছে তখন ফিভার, হেডেক, বায়োলোটেশন নিয়ে টাইফয়েড ফিভার চিন্তা করা হচ্ছে, পেশেন্টের সিমটমস আছে দেখা যাচ্ছে 3 দিন বা 4 দিন, আমরা ইনভেস্টিগেশন কি করবো? তাহলে যদি কোনো পেশেন্ট ফার্স্ট উইকে প্রেজেন্ট করে তাহলে আমরা ব্লাড কালচার করবো, সেকেন্ড এন্ড থার্ড উইকে আসলে আমরা স্টুল কালচার করতে পারি। এবার সে মেলিওডোসিস। মেলিওডোসিস না একবার পরীক্ষার প্রশ্ন আসছে জানুয়ারি 25-এ। এখান থেকে আমাদের দুইটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে এগুলা ফার্মারদের বেশি হয়, সেকেন্ড হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশন থাকে নিউমোনিয়া অথবা মাল্টিপল সাইট অ্যাবসেস নিয়ে। অ্যাবসেস হচ্ছে কোথায় কোথায় হতে পারে? সাবকুইটনাস টিস্যুতে হতে পারে, লিভার, স্প্লিন বা বনে হতে পারে। তাহলে এরকম যদি আমরা দেখি কোন একটা ফার্মার পেশেন্টের প্রলং ফিভার আছে, এর সাথে পেশেন্টের দেখা যাচ্ছে মাল্টিপল সাইটে অ্যাবসেস আছে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে মেলিওডোসিস। ট্রিটমেন্ট কি হবে? এক্ষেত্রে হচ্ছে আমাদের আইভি সেপ্টাজিডিম বা মেদোপিনম দেবো, এবং সাথে হচ্ছে মেইনটেন্স রেটে কর্টিমোক্সিজল আর ডক্সিসাইক্লিন দিব। এখান থেকে মেনলি ডায়াগনোসিসটা বেশি আসে, ট্রিটমেন্টটা ইউজুয়ালি অত বেশি আসে না। আমাদের মনে রাখা লাগবে হচ্ছে ফার্মার প্লাস মাল্টিপল সাইট অ্যাবসেস অর ফার্মারের সাথে নিউমোনিয়া প্রেজেন্টেশন। এবার হচ্ছে ফুড পয়জনিং। ফুড পয়জনিংটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফুড পয়জনিং থেকে কয়েকটা অর্গানিজম মেইনলি পরীক্ষায় আসে। ফার্স্ট হচ্ছে স্টোলাকাল ফুড পয়জনিং। তাহলে স্টোলাকক্কাস ইনফেকশনের মধ্যে আমরা একটু আগে পড়ছিলাম যে এখানে টক্সিন মেডিয়েটেড ফুড পয়জনিং হতে পারে। ইউজুয়ালি রিস্ক গ্রুপ কারা? যারা ডেইরি প্রোডাক্ট
ইনক্লুডিং চিজ বা কুক মিট এগুলো খেয়ে থাকে, তাহলে এগুলোতে বেশি ইনফেকশনাল রিস্ক থাকে বেশি। পেশেন্টের প্রেজেন্টেশনের মধ্যে দুইটা জিনিস আমাদের মনে রাখা লাগবে। একটা হচ্ছে এটার প্রেজেন্টেশন উইদিন 1 to 6 আওয়ার্স আফটার ইটিং, মানে খুবই অ্যাকিউট অনসেট। আর সেকেন্ড হচ্ছে এখানে নসিয়া এবং ভমিটিং এই দুটো প্রিডোমিনেন্ট থাকে, ডায়রিয়াতে এত বেশি প্রিডোমিনেন্ট নাও থাকতে পারে। তাহলে কোনো একটা পেশেন্ট এরকম ডেইরি প্রোডাক্ট খাওয়ার পরে যদি দেখা যায় 1 থেকে 6 ঘন্টার মধ্যেই সিভিয়ার নসিয়া অ্যান্ড ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে ডায়াগনোস হবে স্টোলোকাল ফুড পয়জনিং। সাথে পেশেন্ট ডায়রিয়া থাকতে পারে, তবে অত বেশি সিগনিফিকেন্ট থাকে না। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ। এবার সে ব্যাসিলাস সিরিয়াস ফুড পয়জনিং, এইটার ক্ষেত্রেও অনসেট থাকে ইউজুয়ালি ভেরি শর্ট ডিউরেশনের মধ্যেই, উইদিন 1 to 6 আওয়ার্স হইতে পারে। এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেশেন্টের ফ্রাইড রাইস বা ফ্রেশলি মেড সসের খাওয়া হিস্ট্রি থাকতে পারে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রাইড রাইসটা। তাহলে পরীক্ষা খুব কমনলি প্রশ্ন রাখে যে কোনো একটা পেশেন্টের এরকম ফ্রাইড রাইস খাওয়ার পরে দেখা যাচ্ছে গ্যাস্ট্রোএন্টারোস্টাইটিস প্রেজেন্টেশন নিয়ে আসছে, পেশেন্টের ভমিটিং থাকতে পারে অথবা ডায়রিয়া থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে অর্গানিজম হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। এবার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স ফুড পয়জনিং। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ডিউরেশনটা একটু বেশি, 6 to 12 আওয়ার্স ফলোইং ইনজেকশন, এবং পেশেন্টের প্রেজেন্টেশন হয় ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প নিয়ে। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট ক্লু থাকে হচ্ছে পয়েন্ট সোর্স আউটব্রেক, তার মানে একসাথে অনেকে এফেক্টেড হয়। এবং এটা বেশি দেখা যায় কাদের ক্ষেত্রে হয় বেশি, স্কুল অর ক্যান্টিন লাঞ্চ। তাহলে এই ক্ষেত্রে একসাথে অনেকগুলো বাচ্চা এরকম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস নিয়ে বা গ্যাস্ট্রোইন্টারাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর এই ক্ষেত্রে হচ্ছে মেইনলি এই ফুড পয়জনিংটা হচ্ছে আফটার ইটিং ইনকমপ্লিট কুক কন্টামিনেটেড মিট প্রোডাক্টস। তাহলে হিস্ট্রির মধ্যে থাকবে হচ্ছে পেশেন্টের একটা হচ্ছে 6 থেকে 12 ঘন্টা খাওয়া, 6 থেকে 12 ঘন্টা পরে হচ্ছে ম্যানিফেস্টেশন থাকবে, ইউজুয়ালি একটা আউটব্রেক থাকবে, মানে একসাথে অনেক এফেক্টেড হবে। আর ইউজুয়ালি দেখা যাচ্ছে স্কুল বা ক্যান্টিনগুলোতে এটা বেশি হয়। এবার হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার ইনফেকশন। ক্যাম্পাইলোব্যাক্টার ইনফেকশনের ক্ষেত্রে ইনকিউবেশনটা আরো একটু বেশি, 2 থেকে 5 দিন, তার মানে খাওয়ার বেশ লম্বা সময় পরে এটা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে ইউজুয়ালি সিভিয়ার ডায়রিয়া, আর সাথে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হুইচ মে মিমিক অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে ক্যাম্পাইলোব্যাক্টার ইনফেকশন এটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস মিমি, মানে অ্যাপেন্ডিসাইটিস হতে এটা পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। কমপ্লিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিবিএস অ্যান্ড পোস্ট ইনফেকশাস রিঅ্যাক্টিভ আর্থাইটিস। তাহলে ক্যাম্পাইলোব্যাক্টার কমপ্লিকেশনস অনেক সময় পরীক্ষায় আসতে পারে, অথবা আলাদাভাবে সিনারি হইতে পারে যে কোনো একটা পেশেন্টের এরকম ডায়রিয়া হিস্ট্রি আছে, এরপরে পেশেন্টের এরকম লিম্ব উইকনেস নিয়ে প্রেজেন্ট করছে, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখা গেছে তার মাসেল পাওয়ার টোন যা সবগুলো কম, মানে লোয়ার মোটর নিউরন টাইপ পপুলেশনে প্রেজেন্ট করছে। তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম কি বা ডায়াগনোসিস কি। তাহলে এরকম ক্যাম্পাইলোব্যাক্টার রিলেটেড ডায়রিয়ার পরে পেশেন্টের জিবিএস ডেভেলপ করতে পারে। এখানে আরেকটা বক্স করে দেওয়া আছে, আমরা কোন ক্লু থাকলে কোন অর্গান চিন্তা করবো। তাহলে যদি পেশেন্টের ভমিটিংটা প্রফিউজ হয় বা ভমিটিং প্রিডোমিনেন্ট থাকে তাহলে স্টাফিলোকাস অরিয়াস, রিহিটেড ফ্রাইড রাইস খাওয়া হিস্ট্রি থাকলে ব্যাসিলাস সিরিয়াস, আউটব্রেক অফ ডায়রিয়া ইন স্কুল যদি থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো ক্যাম্পাইলোব্যাক্টার ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স। আর যদি কোনো পেশেন্টের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস লাইক সিভিয়ার পেইন থাকে সাথে ব্লাডি ডায়রিয়া থাকে তাহলে আমরা চিন্তা করবো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এরপর সেই ইকোলাই ইনফেকশন। ইকোলাই থেকে আমাদের খুব বেশি কিছু ডিটেলস পড়ার দরকার নেই, আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে এন্টেরো ইনভেসিভ অ্যান্ড এন্টেরো হেমোরেজিক ইকোলাই, এই দুইটা হচ্ছে মেইনলি ব্লাডি ডায়রিয়া করে। বাকি হচ্ছে এন্টোটক্সিজেনিক, এন্টোপ্যাথোজেনিক অ্যান্ড এন্টোরো এগ্রিগেটিভ, এগুলো হচ্ছে মেইনলি ওয়াটারি ডায়রিয়া করে বা নন ব্লাডি ডায়রিয়া করে। এর মধ্যে এন্টোটক্সিক ইকোলাই যেটা সেটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, এটা মেইনলি ট্রাভেলার্স ডায়রিয়া বেশি করে। আর এন্ট্রো হেমোরেজিক ইকোলাই এটা একটু ডিটেলস পড়া লাগবে। এন্ট্রো হেমোরেজিক ইকোলাই প্রেজেন্টেশনটা অনেকটা হচ্ছে শিগেলা টক্সিন লাইক প্রেজেন্টেশন থাকে। এক্ষেত্রে একটা সাবটাইপ হচ্ছে ইকোলাই O157 and H7।
এটা কি করতে পারে, এটা হচ্ছে শিয়া টক্সিন মেডিয়েটেড যে ডিজিজগুলো আছে এই ধরনের ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে পেশেন্ট ইনিশিয়ালি ওয়াটার ডায়রিয়া থাকে, যেটা পরবর্তীতে ব্লাড স্টেনিং হতে পারে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, এবং এই ধরনের ইনফেকশন হওয়ার পরে পেশেন্ট একটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে হিমোলাইটিক ইউডেমিক সিনড্রোম। তাহলে হিমোলাইটিক ইউডেমিক সিনড্রোম এটা হয় মেলে হচ্ছে শিগা টক্সিন মেডিয়েটেড, দুই ধরনের হইতে পারে, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। এর মধ্যে একটা গ্রুপ হয় যেটা হয় শিগা টক্সিন মেডিয়েটেড। এটা হইতে পারে আপনার শিগেলা ইনফেকশন অথবা এই যে এন্টেরো হেমোরেজিক ইকোলাই। এটা একটু মনে রাখা লাগবে যে এন্টেরো হেমোরেজিক ইকোলাইতে হলে ইনফেকশন হলে এর কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের হিমোলাইটিক ইউডেমিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন। তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন এটাকে অনেক সময় বলা হয় অ্যান্টিবায়োটিক অ্যাসিড ডায়রিয়া বা সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এক্ষেত্রে পেশেন্টের মেইনলি ডায়রিয়া থাকে হচ্ছে ওয়াটারি এবং প্রফিউজ ডায়রিয়া, এবং ইম্পর্টেন্ট একটা ক্লু থাকে হচ্ছে পেশেন্টের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিস্ট্রি থাকতে পারে। ইউজুয়ালি ক্লিন্ডামাইসিন, সেফালোস্পোরিন এবং ফ্লুরোকুইনোলোন এই অ্যান্টিবায়োটিক গ্রুপের সাথে অ্যাসিড থাকে বেশি। তাহলে পেশেন্টের এখন একটা হিস্ট্রি থাকবে যে পেশেন্টের রিসেন্টলি ক্লিন্ডামাইসিন, সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলোন বা কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে। এরপরে পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে। ডায়রিয়াটা ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া হয়, তবে অনেক সময় ব্লাডি ডায়রিয়া হইতে পারে। কিভাবে আমরা কনফার্ম করব? বাই ডিটেকশন অফ টক্সিন এ অর বি ইন স্টুল। এছাড়া আমরা সিগমোডেস্কোপি করতে পারি, যেটার অ্যাপিয়ারেন্স থাকে অনেকটা আলসাইটিভ কোলাইটিসের মতো। তবে যদি ইনভেস্টিগেশন চাই পরীক্ষা, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে স্টুল এক্সামিনেশন ফর টক্সিন ডিটেকশন। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল ভ্যানকোমাইসিন। তাহলে ইউজুয়ালি হচ্ছে আমরা ভ্যানকোমাইসিনটা আইভি রুটে ইউজ করি, বাট ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ওরাল ভ্যানকোমাইসিন। আর রিকারেন্স প্রিভেন্ট করার জন্য আমরা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করতে পারি, যেটা নাম হচ্ছে বেসলোটক্সুমাব। তাহলে বেসলোটক্সুমাব এটা এক্সপ্রেশন খুব একটা ইম্পর্টেন্ট না, ইউজুয়ালি এমআরসি পরীক্ষাতে অনেক সময় আসে। যখন একটা পেশেন্টের রিকারেন্ট ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন আছে, প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করতে পারি। আর এফসিপিএস এর জন্য বা এমআরসি পার্ট 1 এর জন্য আমাদের ফার্স্ট লাইন থেরাপি ওরাল ভ্যানকোমাইসিন এটা জানলেই হবে। তাহলে কোনো একটা পেশেন্টের হিস্ট্রি অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে, এরপরে পেশেন্টটা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস হচ্ছে সিডোমোনাস কোলাইটিস বা অ্যান্টিবায়োটিক অ্যাসিড ডায়রিয়া। মোস্ট কমনলি অর্গানিজম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওরাল ভ্যানকোমাইসিন, আর ডায়াগনোসিস করব বাই ডিটেকশন অফ টক্সিন ইন স্টুল। তাহলে কয়েকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। কলেরা থেকে আমাদের মনে রাখা লাগবে এটা হচ্ছে সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া করে, এবং এখানে ইউজুয়ালি কোনো পেইন থাকে না। তাহলে পেইনলেস সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া এবং পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশন থাকতে পারে। তাহলে এই ধরনের প্রেজেন্টেশন থাকলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে ভিব্রিও কলেরি। আমরা কনফার্ম করতে পারি বাই স্টুল ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। তাহলে স্টুল ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিকে আমরা কি পাবো? শুটিং স্টার মোডালিটি অফ ভিব্রিও কলেরি। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ। এখানে তো যেহেতু সিভিয়ার ডায়রিয়া এবং পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেট থাকে, তো পেশেন্টের ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট করতে হবে। ব্যাসিলার ডিসেন্ট্রি বা সিগলোসিস, তাহলে এই ক্ষেত্রে পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া নিয়ে। ব্লাডি ডায়রিয়া অনেক কজ আছে, এর মধ্যে আমরা শিগেলা কখন চিন্তা করব? ইউজুয়ালি এগুলো প্রেজেন্টেশন থাকে আউটব্রেকস ইন সাইকিয়াট্রিক হসপিটাল, রেসিডেন্সিয়াল স্কুল অর আদার্স ক্লোজ ইনস্টিটিউশন। মানে যেখানে ওভার ক্রাউডিং থাকে, একসাথে অনেক মানুষজন থাকে, এই জায়গাগুলোতে যদি পেশেন্ট ব্লাড ডায়রিয়া প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করবো যে এটা ব্যাসিলার ডিসেন্ট্রি বা শিগলোসিস কিনা। তাহলে এখানে হচ্ছে এনভায়রনমেন্ট বা ব্যাকগ্রাউন্ডটা বেশি ইম্পর্টেন্ট, যে কোন সিচুয়েশনে হইতেছে। আর এখানে কি হবে? ব্লাডি ডায়রিয়া হবে। এরপর সেই ডিপথেরিয়া। তাহলে ডিপথেরিয়া হয় বাই কলোনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এবং এখানে মেইনলি এফেক্টেড হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা। স্ক্রিনের লেখা তো দেখা যাওয়ার কথা, অন্যরা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু চেক করে দেখি।
তাহলে ডিপথেরিয়ার ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভমেন্ট করে। মানে পেশেন্টের সিনারি কেমন থাকবে? পেশেন্টের ইউজুয়ালি একটা সোর থ্রোট থাকতে পারে, ফিভার থাকতে পারে, এটা এই গ্রেডে থাকতে পারে। তাহলে আমরা ডিপথেরিয়া হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? ক্লিনিক্যালি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা মেমব্রেন থাকে যেটা হচ্ছে ওয়াশ লেদার এলিভেটেড অ্যান্ড গ্রেইশ গ্রিন মেমব্রেন অন টনসিলস। তাহলে এই কথাটা যখন পরীক্ষায় বলা থাকবে ক্লুতে, তখন আমরা চিন্তা করবো যেটা কোয়ানিভেক্টরিয়াম ডিপথেরিয়া ইনফেকশন হয়েছে বা ডিপথেরিয়া হয়েছে পেশেন্টের। এবং এই যে লেয়ারটা থাকে এটা ওয়েল ডিফাইন্ড এজ থাকে এবং এটা ফার্মলি অ্যাডহ্যান্ট থাকে, মানে এটা সহজে এটাকে রিমুভ করা যায় না। আর একটা হচ্ছে এটা কালারটা ইম্পর্টেন্ট, গ্রেইশ গ্রিন কালার থাকবে, আর একটা হচ্ছে একটু ফার্মলি অ্যাডহ্যান্ট থাকবে। এছাড়া পেশেন্টের লিম্ফেডেনোপ্যাথি থাকতে পারে, নেক সোয়েলিং থাকতে পারে। কমপ্লিকেশনসের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মায়োকার্ডিটিস উইথ কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যান্ড হার্ট ব্লক, এবং পেশেন্টগুলো ইউজুয়ালি ডেথ হয় হচ্ছে কার্ডিয়াক কমপ্লিকেশনস থেকে। এছাড়া পেশেন্টে প্যালাটাল পলসি হইতে পারে, তারপর হচ্ছে নিউরোপ্যাথি থাকতে পারে, পেশেন্টে প্যারাস্থেসিয়া থাকতে পারে। তাহলে এখানে অন্যান্য যে ফিচারগুলো আছে এগুলো নন স্পেসিফিক, যে কোনো ইনফেকশন হইতে পারে। আমাদের মেইনলি মনে রাখা লাগবে মেমব্রেনটা। ক্লিনিক্যাল ফিচার্স আমরা অলরেডি বলছি কি কি হইতে পারে। ট্রিটমেন্ট অনেক সময় পরীক্ষা আসে, তাহলে এক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইন্ট্রামাসকুলার ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন, সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিটক্সিন এবং ইমিউনোগ্লোবুলিন এটা কোন কোন ডিজিজে ইউজ করা হইতেছে এগুলো একটু মনে রাখা লাগবে, এগুলো পরীক্ষার জন্য খুবই কমন টপিক। এরপর সেই অ্যানথ্রাক্স। তাহলে অ্যানথ্রাক্স হচ্ছে একটা জুনোটিক ডিজিজ, তাহলে এটা হচ্ছে যাদের অ্যানিম্যাল কন্ট্যাক্ট থাকে তাদের ক্ষেত্রে বেশি হবে। তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে সিনারিওতে, যে পেশেন্টের রিসেন্টলি অ্যানিম্যাল কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, অথবা পেশেন্ট হচ্ছে ফার্মার বা হচ্ছে ভেটেরিনারি ভেটেরিনারি ডক্টর যাদের সাথে মানে অ্যানিম্যাল কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে। অ্যানথ্রাক্সের ম্যানিফেস্টেশন হতে পারে তিন ভাবে, একটা হচ্ছে কিউটিনাস অ্যানথ্রাক্স, একটা হচ্ছে জিআই অ্যানথ্রাক্স, আর একটা হচ্ছে রেসপিরেটরি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কিউটিনাস অ্যানথ্রাক্সটা, বাকি দুটো ইউজুয়ালি পরীক্ষা আসে না। তাহলে কিউটিনাস অ্যানথ্রাক্সের পেশেন্টের ম্যানিফেস্টেশন কেমন থাকবে? Single lesion develops as an irritable papule or an edematous hemorrhagic base progress to diffuse black scar. Despite extensive edema, pain is infrequent. এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্ল্যাক স্কার থাকবে উইথ হেমোরহেজিক বেস, এবং পেশেন্টের পেইনটা থাকবে খুবই মিনিমাল বা পেইন নাও থাকতে পারে। তাহলে পেশেন্টের যে স্কিন র্যাশের অ্যাপিয়ারেন্স বা স্কিন লেশনের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট। সিভিয়ারলি ডেমেটাস আছে, হেমোরেজ আছে, বাট পেশেন্টের তেমন কোনো পেইন নাই। এই দুইটা জিনিস এই অ্যানথ্রাক্সের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং ইনহেলেশনাল অ্যানথ্রাক্স এটা আমাদের খুব একটা দরকার নেই। ট্রিটমেন্টের ভিতরে আমাদের মনে রাখা লাগবে সিপ্রোফ্লক্সাসিন, এখানে হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ কিউটেনাস অ্যানথ্রাক্স। তাহলে কোনো একজন ফার্মার বা ভেটেরিনারিয়ান বা হচ্ছে যে যারা অ্যানিমাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই ধরনের কোনো একজন পার্সন এখন একটা যদি ব্ল্যাক এশকা টাইপ স্কিন ল্যাশনে প্রেজেন্ট করে, যেটা ইডিওমেটাস হিমোলজিক বেজ আছে বাট তেমন কোনো পেইন নেই, তাহলে ডায়াগনোসিস কিউটেনিয়াস অ্যানথ্রাক্স। ট্রিটমেন্ট হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এরপর সেই লেপ্রোসি। লেপ্রোসি হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, যেটা হয় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ইনফেকশনের মাধ্যমে, এবং এটা মেইনলি এফেক্টেড করে স্কিন আর একটা হচ্ছে নার্ভকে। তাহলে অন্যান্য অর্গানও ইনভলভমেন্ট হতে পারে, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে স্কিন ম্যানিফেস্টেশন থাকবে, নিউরোলজিক্যাল বা নার্ভাস সিস্টেম ম্যানিফেস্টেশন থাকবে। Mycobacterium leprae has tropism for swan cell and skin macrophage, যে কারণে এই দুইটা জায়গায় আমরা হচ্ছে লেপ্রোসি ম্যানিফেস্টেশন বেশি পাই। হচ্ছে কার্ডিনাল ফিচার অফ লেপ্রোসি, তাহলে এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে এমসিকিউ হিসেবে বা এসবি হিসেবে। হোয়াট আর দ্য কার্ডিনাল ম্যানিফেস্টেশন অফ লেপ্রোসি? তাহলে আমরা একটু আগে বলছিলাম যেখানে স্কিন এবং নার্ভ ইনভলভমেন্ট থাকবে। তাহলে স্কিনের ক্ষেত্রে থাকবে হচ্ছে হাইপোপিগমেন্টেড অ্যানাস্থেটিক প্যাচ থাকতে পারে, আর নার্ভের ক্ষেত্রে থাকবে হচ্ছে থিকেন পেরিফেরাল নার্ভ, আর স্কিন স্মেয়ার আর বায়োপসিতে আমরা হচ্ছে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই পাবো। এই তিনটা হচ্ছে কার্ডিনাল ফিচার্স ফর লেপ্রোসি। লেপ্রোসিকে দুইটা ভাগে ভাগ করা যায় ব্রড টার্মে, একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি আর একটা হচ্ছে টিউবারকুলার লেপ্রোসি। এইগুলোর ফিচার্সের যে ডিফারেন্স আছে এইগুলো অনেক সময় পরীক্ষা এমসিকিউ আসে, যে হোয়াট আর দ্য ফিচার্স অফ লেপ্রোমেটাস লেপ্রোসি, হোয়াট আর দ্য ফিচার্স অফ টিউবারকুলার লেপ্রোসি। তো অনেকগুলো পয়েন্ট আছে, ইন শর্ট আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি।
যে ইন কেস অফ লেপ্রোমেটাস লেপ্রোসি দেয়ার আর লটস অফ ব্যাসিলাই অ্যান্ড লেশন। লেপ্রোমেটাসে ব্যাসিলাই থাকবে অনেক বেশি, 5 or 6+, লেশনস থাকবে অনেক বেশি, widely disseminated multiple lesions, lots of margin and late manifestation। এখানে যে স্কিন র্যাশ গুলো থাকে বা স্কিন লেশন গুলো থাকে, এগুলো মার্জিন গুলা লেপ্রোমেটাসের ক্ষেত্রে মার্জিনটা ভালো বোঝা যাবে না। তাহলে যে ক্লিয়ারিটি অফ মার্জিন পোর, দেয়ার ইজ নো ইলিউশন অফ মার্জিন, মানে এখানে মার্জিন বোঝা যাবে না। লো ইমিউনিটি, তাহলে এখানে হচ্ছে পেশেন্টদের ইমিউনিটি কম থাকে। আর এটা হচ্ছে লেট ম্যানিফেস্টেশন, তাহলে এখানে যে সেন্সেশন লস বা নার্ভ ড্যামেজ এগুলো হচ্ছে লেট ম্যানিফেস্টেশন হবে। সুয়েট এবং হেয়ার গ্রোথ এগুলো হচ্ছে লেট ইম্পেয়ারমেন্ট হবে। পিগমেন্টেশন ইরাইথেমা এগুলো থাকবে স্লাইট, হাইপারপিগমেন্টেশন স্লাইট ইরাইথেমা, মানে স্কিন র্যাশগুলো হচ্ছে যে খুব একটা পিগমেন্ট থাকবে না। তাহলে নিয়মলিখবে মনে রাখতে পারি আমরা একটু, এগুলো অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে, কোনটা কোন ফিচার। আর এটার বিপরীত হচ্ছে টিউবাকুলার লেপ্রোসি ফিচার। আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে আমরা ইমিউনো কমপ্লেক্স মিডিয়েট রিঅ্যাকশন পাইতে পারি, যেটা হচ্ছে টাইপ 2 লেপ্রা রিঅ্যাকশন, নট টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। আর টিউবাকুলারের ক্ষেত্রে পাওয়া যাবে সেল মেডিয়েটেড, যেটা হচ্ছে টাইপ 1 লেপ্রা রিঅ্যাকশন। তাহলে লেপ্রোমেটাস এবং টিউবাকুলার লেপ্রোসির স্কিন ম্যানিফেস্টেশন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন গুলো কেমন থাকে, বেসিলাই কোনটাতে বেশি থাকবে কম থাকবে, লেপ্রা রিঅ্যাকশন টাইপ, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লিনিক্যাল ফিচার্স এগুলো অলরেডি আমরা বলে ফেলছি কি কি থাকবে। এবার হচ্ছে লেপ্রোসি রিঅ্যাকশন। লেপ্রোসি রিঅ্যাকশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লেপ্রা রিঅ্যাকশন টাইপ 1, একটা হচ্ছে লেপ্রা রিঅ্যাকশন টাইপ 2 বা ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম। টাইপ 1 টা হচ্ছে সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি, টাইপ 2 টা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে টাইপ 1 লেপ্রা রিঅ্যাকশন যেটা, সেখানে মেইনলি হচ্ছে স্কিন এবং নার্ভ ইনভলভমেন্ট হয়। আর টাইপ 2 তে স্কিন এবং নার্ভের পাশাপাশি আই, তারপর হচ্ছে যে টেস্টিস, মাসল, লিম্ফ নোড বা অন্যান্য অর্গানগুলো ইনভলভমেন্ট হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে দুইটা ক্ষেত্রে, ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিসোলল। টাইপ 1 টা মেইনলি হচ্ছে বর্ডারলাইন টিউবাকুলয়েড, বর্ডারলাইন লেপ্রোসি এগুলোর ক্ষেত্রে বেশি হয়। আর টাইপ 2 রিঅ্যাকশনটা হয় বর্ডারলাইন এন্ড লেপ্রোমেটাস লেপ্রোসির ক্ষেত্রে। টাইপ 1 টা স্পন্টানিয়াসলি হইতে পারে, ট্রিটমেন্ট শুরু করার পরেও হইতে পারে, অথবা ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও হইতে পারে। তাহলে টাইপ 1 লেপ্রা রিঅ্যাকশন এবং টাইপ 2 লেপ্রা রিঅ্যাকশন, এটার ডিফারেন্সও পরীক্ষা এমসিকিউ আসে, যে কোনটা কোন ধরনের হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, কোনটা ক্ষেত্রে প্রেজেন্টেশন কেমন থাকে, ট্রিটমেন্ট কি, আর টাইপ 1 লেপ্রা রিঅ্যাকশন কখন হয়, টাইপ 2 লেপ্রা রিঅ্যাকশন কখন হয়। ইনভেস্টিগেশন লেপ্রোসির ক্ষেত্রে কনফার্মেটরি ইনভেস্টিগেশন আছে স্লিট স্কিন স্মিয়ার। ট্রিটমেন্টের ক্ষেত্রে ডিপেন্ড করবে এটা কি পসিব্যাসিলারি, মাল্টিব্যাসিলারি, অরিফাম্পিসিন রেজিস্ট্যান্ট কিনা। পসিব্যাসিলারি কখন বলবো, যখন 1 থেকে 5টা লেশন থাকবে। মাল্টিব্যাসিলারি বলবো যখন মোর দেন 5 লেশনস থাকবে। ট্রিটমেন্ট অপশন দুইভাবে ট্রিটমেন্ট করা যায়, একটা হচ্ছে মান্থলি সুপারভাইজ ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডেইলি সেলফ অ্যাডমিনিস্টার ট্রিটমেন্ট। মান্থলি সুপারভাইজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন আছে রিফাম্পিসিন এন্ড ক্লোফাজিমাইন, আর ডেইলির ক্ষেত্রে আছে ড্যাপসন এন্ড ক্লোফাজিমাইন। পসিব্যাসিলারি হলে 6 মান্থ দেবো, মাল্টিব্যাসিলারি হলে 12 মান্থস দিব। ট্রিটমেন্ট একটু রিডিং পড়ে রাখলে হবে কোন কোন ড্রাগ ইউজ করা হয়, ট্রিটমেন্ট ইউজুয়ালি পরীক্ষা খুব একটা আসে না। রিফাম্পিসিন সম্পর্কে আমরা মোটামুটি জানি, অ্যান্টিডিবি ড্রাগ কি কি সাইড ইফেক্ট আছে না আছে। আমাদের ড্যাপসনটা একটু পড়ে রাখা লাগবে। ড্যাপসনটার একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে হিমোলাইসিস করতে পারে, তাহলে এটা পরীক্ষা নেওয়ার জন্য ইম্পর্টেন্ট। তো কোন একটা লেপ্রোসি পেশেন্ট তার ট্রিটমেন্ট শুরু করার পরে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করছে, হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল, তাহলে কালপিট ড্রাগ হচ্ছে ড্যাপসন। এটা অনেক সময় পরীক্ষায় সিঙ্গেল ব্যাচ আসতে পারে। ট্রিটমেন্ট প্রগনোসিস এগুলো খুব একটা আমাদের দরকার নেই। এরপর সেই রিকেটশিয়াল ফিভার, মানে রিকেটশিয়াল ফিভার হচ্ছে এমআরসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট। এফসিপিএস এ এখনো পর্যন্ত আমি কোশ্চেন এটা দেখি নাই। রিকেটশিয়াল ফিভার থেকে আমাদের যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা টিক-বর্ন ইনফেকশন, যেটা একটা পড়ছিলাম লাইবনিজের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ অর্গানিজম।
তাহলে ইন্ট্রাসেলুলার অর্গানিজমের মধ্যে রিকেটশিয়াটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে যে একটু কথা বলবো কিউ ফিভার একটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রেও স্কিন র্যাশ থেকে হচ্ছে ব্ল্যাক স্কার থাকতে পারে, যেটা আমরা একটু বলছিলাম অ্যানথ্রাক্সের ক্ষেত্রে। দুইটা ক্ষেত্রে ব্ল্যাক স্কার থাকতে পারে, বাট দুইটা স্কিন র্যাশের ডিফারেন্সিয়েশন আলাদা। রিকেটশিয়াল ফিভার থেকে যেটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে এটা কয়েকটা টাইপ আছে, কোন টাইপটা কোন রিকেটশিয়াতে হয়। তাহলে রকি মাউন্টেন স্পটেড ফিভার যেটা সেটা হয় রিকেটশিয়া, রিকেটশি দ্বারা। স্ক্যাব টাইফাস ফিভার এটা হয় ওরিয়েন্টেশিয়া সুসুগোমেশি। এপিডেমিক টাইফাস এটা হয় রিকেটশিয়া প্রোয়াজেকি। এন্ডেমিক টাইফাস হচ্ছে বা রিকেটশিয়া টাইফি। এগুলো একটু কঠিন মনে হইতে পারে, যদি নাম মনে রাখতে পারেন ভালো, নাম মনে রাখতে তেমন একটা সমস্যা নেই, এগুলো খুব একটা প্রশ্ন হিসেবে আসে না। ট্রিটমেন্ট অপশন আছে টেট্রাসাইক্লিন, ডক্সাসাইক্লিন আর ক্লোরামফেনিকল। এবার সেই কিউ ফিভার, এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, এর থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে কিউ ফিভার হয় হচ্ছে কক্সিয়েলা বার্নেটি দ্বারা। এটা হচ্ছে একটা অবলিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম। কিউ ফিভারটাও হয় কাদের ক্ষেত্রে বেশি, যাদের হচ্ছে অ্যানিমেল কন্ট্যাক্টে হিস্ট্রি থাকে। প্রেজেন্টেশনের মধ্যে আমাদের মনে রাখা লাগবে তিনটা জিনিস: নিউমোনিয়া, হেপাটাইটিস অ্যান্ড এন্ডোকার্ডাইটিস। তাহলে এর আগে ক্লাসে আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম, কোন একজন ফার্মার বা অ্যানিমেল কন্ট্যাক্টে হিস্ট্রি আছে, এই পেশেন্টটা নিউমোনিয়া এবং সাথে এন্ডোকার্ডাইটিস লাইক প্রেজেন্টেশন নিয়ে আসছে। মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা? তাহলে নিউমোনিয়া প্লাস এন্ডোকার্ডাইটিস হেপাটাইটিস তিনটা মনে রাখা লাগবে। তাহলে এটা প্রশ্ন আসতে পারে নিউমোনিয়া পেশেন্ট সাথে এন্ডোকার্ডাইটিস হেপাটাইটিস আছে, অথবা এন্ডোকার্ডাইটিস লাইক প্রেজেন্টেশন মানে ফিভার আছে, ওয়েট লস আছে, মারমার আছে, এর সাথে পেশেন্টটা নিউমোনিয়া হেপাটাইটিস আছে। তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে কক্সিয়েলা বার্নেটি, ডায়াগনোসিস হচ্ছে কিউ ফিভার, ট্রিটমেন্ট হচ্ছে ডক্সাসাইক্লিন। এরপর সে বার্টোনেলোসিস। তাহলে এটা হচ্ছে অ্যানাদার ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, বার্টোনেলা হ্যান্সেলি, এটার মাধ্যমে হয়। এবং এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের কন্ট্যাক্ট উইথ ক্যাট, এরকম একটা হিস্ট্রি থাকবে। তাহলে কোনো পেশেন্টের যদি হিস্ট্রি অফ কন্ট্যাক্ট উইথ ক্যাট থাকে, মানে বিড়ালে কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে, তাহলে এই ক্ষেত্রে দুইটা ডিজিজের কথা আমাদের মনে রাখা লাগবে, একটা হচ্ছে বার্টোনেলোসিস আর একটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস। দুইটা ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকে বিনাইন লিম্ফেডেনোপ্যাথি নিয়ে। টক্সোপ্লাজমের সাথে একটা সিএনএস ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে ডোমেস্টিক পেট ক্যাট কন্ট্যাক্ট হিস্ট্রি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোনো একটা পেশেন্টের যদি এরকম দেয় যে কোনো একটা পেশেন্ট প্রেজেন্ট করছে জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি নিয়ে, তা অন্যান্য তেমন কোনো ফিচার্স নেই, বাট পেশেন্টের রিসেন্ট একটা ক্যাট স্ক্যাচ হিস্ট্রি আছে বা বাসায় সে হচ্ছে বিড়াল পোষে, তাহলে এই ধরনের কোনো একটা যদি সিনারিও থাকে তাহলে মোস্টলি অর্গানিজম হচ্ছে বার্টোনেলা হ্যান্সলি। এটা একটা নাম হচ্ছে ক্যাট স্ক্যাচ ডিজিজ। তার মানে এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাট। এরপর সেই ট্র্যাকোমা, ট্র্যাকোমা হয় বাই ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস। তাহলে এখানে মেইনলি হচ্ছে ক্রনিক কেরাটোকনজাংটিভাইটিস হয়। এবার ক্ল্যামাইডিয়া রিলেটেড ইনফেকশন, এগুলো আমাদের সব পরীক্ষায় প্রশ্ন আসে। তিনটা ইম্পর্টেন্ট অর্গানিজম আছে: ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্ল্যামাইডিয়া সিটাসি, আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া নিউমোনি। এবং যে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস যেটা সেটা হচ্ছে ট্র্যাকোমা করতে পারে, একটা হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনারাম করতে পারে। লিম্ফোগ্রানুলোমা ভেনারাম এটা আমরা স্টেজ যখন পড়বো তখন আবার পড়বো। এছাড়া সার্ভিসাইটিস, ইউরেথাইটিস, প্রোক্টাইটিস করতে পারে। মেইনলি এগুলো হচ্ছে সেক্স রিলেটেড ইনফেকশন বা জেনিটালিয়া বেশি ইনভলভমেন্ট করে। ক্ল্যামাইডিয়া সিটাসি এটা হচ্ছে সিটোসিস করতে পারে। এটা হচ্ছে মেইনলি হয় আছে যাদের প্যারোটের সাথে কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে। তাহলে প্যারোট কন্ট্যাক্ট হিস্ট্রি সাথে নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন থাকে, অর্গানিজম হচ্ছে ক্ল্যামাইডিয়া সিটাসি। আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া নিউমোনি, এটা তো আমাদের খুব একটা দরকার নাই। এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ডক্সাসাইক্লিন। তাহলে যেগুলো অ্যাটিপিক্যাল ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই ট্রিটমেন্ট হচ্ছে ডক্সাসাইক্লিন। আচ্ছা, বার্টোনেলোসিস তো আমরা একবার পড়লাম, এটা পরে আবার আসছে একই টপিকস।
হচ্ছে ট্রাকোমাস, এই পেজটা রিপিট হয়েছে আসলে একই টপিকস। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের আজকের ডিসকাশন টপিকস। তাহলে আজকের টপিকগুলো আসলে অনেকগুলো টপিকস রয়েছে একসাথে, ব্যাকটেরিয়াল যেগুলো আছে প্রত্যেকটা থেকে কম বেশি প্রশ্ন আসে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হবে। তাহলে এর আগে ক্লাসে আমরা বলছিলাম যে ইনফেকশন রিলেটেড যে ডিজিজগুলো বা প্রশ্নগুলা, এখানে নন ইনফেক্সিভ ফিচার থাকে বেশি। যে কোনো ইনফেকশনের পেশেন্টের ফিভার থাকতে পারে, হেডেক থাকতে পারে, মাইল্ডে থাকতে পারে। তাহলে আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে যে প্রত্যেকটা ইনফেকশনের জন্য স্পেসিফিক কি গুলো আছে, যেটা প্রশ্ন থাকলে আমরা এই অর্গানিজমটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে প্রত্যেকটা অর্গানিজম থেকে আমাদের সেই স্পেসিফিক পয়েন্টগুলো মনে রাখা লাগবে। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টিগেশন সিমিলার থাকে। ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা সেরোলজিক্যাল মার্কার দেখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা কালচার করি, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে এর বাইরে অ্যাটিপিক্যাল কোনো ইনভেস্টিগেশন আছে কিনা, বা আমরা যদি কালচার করিও বা মার্কারগুলো দেখিও, সেগুলো আমরা কখন দেখবো। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে আমরা কি করবো, এরকম যদি কোনো ভ্যারিয়েশন থাকে সেটা একটু মনে রাখা লাগবে। আর থার্ড হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ইউজুয়ালি পরীক্ষা খুব কমই আসে। ইউজুয়ালি কমন যে ডিজিজগুলো আছে বা যে ডিজিজগুলোতে একটু এক্সেপশন আছে, সেগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু আলাদা করে মনে রাখা লাগবে। যেরকম আজকে আমরা একটা টপিকস পড়লাম যে হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। মেইনজাইটিসের ক্ষেত্রে সব জায়গায় আমরা সিজাল ট্রিটমেন্ট করছি, আইভি সেপ্ট্রাক্সন সাথে ভ্যাঙ্কোমাইসিন অ্যাড করতে পারি, বাট এটা ক্ষেত্রে হচ্ছে আমরা আইভি অ্যাম্পিসিলিন অ্যাড করবো। এটা হচ্ছে খুব কমনলি পরীক্ষায় প্রশ্ন আসে। এই ধরনের যেগুলো কমন টপিকস আছে সেই রিলেটেড ট্রিটমেন্টগুলো এটা একটু আলাদা করে পড়ে রাখা লাগবে। আর আবার একটু বলি আমরা যে এখান থেকে স্টোলোকাস অরিয়াস, লেপ্টোস্পাইরা, ফুড পয়জনিং এবং লেপ্রোসি, এই টপিকগুলো থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে প্রতিবারই প্রায় প্রশ্ন আসে। হিস্টোরিক্যাল অডিয়েন্স থেকে কয়েকবার প্রশ্ন আসছে, লেপ্টোস্পাইরা এখানে দেওয়া নেই, বাট এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। ফুড পয়জনিং থেকে রেগুলার প্রশ্ন আসে, লেপ্রোসি থেকে তো প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। তাহলে এই টপিকগুলো থেকে একদম ডিটেলস পড়তে হবে। আর এর বাইরে ব্রুসেলা, বোরেলিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, কলেরা, অ্যানথ্রাক্স, শিগেলা, ডিপথেরিয়া, এগুলো থেকে মেইন পয়েন্টগুলো পড়তে হবে যে এগুলো মানে মেইন আইডেন্টিফাইং পয়েন্ট কি আছে। ওকে, তাহলে আমাদের আজকে ডিসকাশন এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আল্লাহ হাফেজ।